আসসালামু আলাইকুম সবাইকে প্রথমেই স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই ভিডিওটাতে। এবং এই ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ, এবং যারা এই মুহূর্তে চিন্তা করছো নার্সিং এর জন্য আসবে কিংবা নার্সিং এর জন্য যারা ইতিমধ্যে চান্স পেয়েছে, উভয়ের জন্য আজকের এই ভিডিওটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। প্রথমত জানিয়ে রাখি, আমাদের বর্তমান সমাজে বা বর্তমান বিচারে সব থেকে কঠিনতম একটা বাস্তবতা হচ্ছে তুমি যেটা করবে তার থেকে বেটার একটা কিছু আছে, এটা তোমাকে ধরিয়ে দেওয়া, এটা তোমাকে বুঝিয়ে দেওয়া, এটাকে এটাকে প্রমাণ করাই হচ্ছে আশেপাশের লোকজনের কাজ। এটা আসলে একটা কঠিন বাস্তবতা, এবং এটা তোমাকে যে কতটা ইনফ্লুয়েন্স করে সেটা আমার নিজের ক্ষেত্রে অনেকটা সময় আমি দেখতে পাই। সো প্রথমেই বুঝতে হবে যে আমাদের ইনফ্লুয়েন্স হওয়া যাবে না। কেন? কারণ তুমি একটা জিনিস যখন অর্জন করো বা যখন একটা কিছু অ্যাচিভ করো, এটার মানে হচ্ছে তুমি সেটাকে একটা স্ট্যান্ডার্ড লেভেলে সেট করে এরপরে তুমি সেই লেভেল পর্যন্ত পৌঁছেছো। ধরো কেউ যদি বাংলাদেশের তাজিও ডং, যেটা হচ্ছে আমাদের বেশ উচ্চতার, এটাকে যদি কেউ জয় করে, তাহলে তাকে কি বলা হবে? যে এর থেকেও বড় পাহাড় তো আছে, এর থেকেও বড় তো আছে, যেমন এভারেস্ট আছে, তুমি এভারেস্ট গিয়ে জয় করো। তাজিওডং জয় করে কি হবে? এটা তো বাংলাদেশের। সো প্রথমেই মাথায় রাখতে হবে যে যে কোনো কিছুর একটা নির্দিষ্ট লেভেল আছে, এবং এই লেভেল পর্যন্তই তার বিস্তৃতি। আবার অন্য আরেকটা জিনিস আছে, সেটা লেভেল হয়তো বা অনেক উঁচু, কিন্তু আমি যেই জিনিসটা অর্জন করলাম সেই জিনিসটার কিন্তু একটা নির্দিষ্ট লেভেল আছে, নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড আছে। এটা তোমাকে প্রথমে মাথায় নিতে হবে। এখন আসো, তোমাদের বর্তমানে সব থেকে বেশি যেটা অস্বস্তিকর একটা কমেন্ট অথবা অস্বস্তিকর একটা বলা যেতে পারে ভাবনা চলে আসছে, সেটা হচ্ছে যে তুমি যদি নার্সিং এ আসো তাহলে তুমি শিক্ষক নিবন্ধন, এনটিসিআরএ অথবা এই ধরনের আদার সাইডের যে পড়াশোনা, দুঃখিত, জবগুলো আছে সেগুলো তোমরা করতে পারবে না। কেন করবে তুমি সেগুলো? তোমার জন্য সরকার যেই টাকাটা বরাদ্দ রেখেছে, এই টাকাটা কি জন্য বরাদ্দ রেখেছে? তোমার কারিগরি শিক্ষার জন্য, অর্থাৎ তুমি যেন কারিগরি শিক্ষা থেকে একটা ভালো আউটপুট দিতে পারো। কেন? কারণ বাংলাদেশে নার্সের সংকট আছে, স্বাস্থ্যসেবায় সংকট আছে। সুতরাং তুমি যদি নার্সিং এ পড়ে, যেখানে তোমাকে সরকার তোমার জন্য আলাদা বিশেষ এক্সামের ব্যবস্থা করেছে, তোমার জন্য কি কি করেছে সরকার সেটা যদি আমি তোমাকে একটু বলি। যে প্রথমত তোমার জন্য সরকার বিশেষ এক্সামের ব্যবস্থা করেছে, যেই এক্সামের মাধ্যমে তুমি বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, এই যে সংস্থা আছে, সরকারি সংস্থা, এই সংস্থার আন্ডারে তুমি প্রথমত কি করো? তুমি প্রথমত আমাদের বিশেষ এক্সাম দাও, যেই এক্সামের মাধ্যমে তুমি একজন পরিপূর্ণ নার্স হওয়ার প্রাথমিক ধাপ সেটা কি পার করো। আচ্ছা, দ্বিতীয় যে জিনিসটা সেটা তোমার জন্য একটা নির্দিষ্ট তাদের কি আছে, বার্ষিক বলা যেতে পারে বাজেট আছে। যেই বাজেটের আওতায় তোমার পড়াশোনা, মানে যারা সরকারি নার্সিং এ পড়ো তাদের কথা বলছি, তাদের পড়াশোনা, তাদের অন্যান্য বিষয়, তোমাদের যে শিক্ষক রয়েছেন তাদেরকে তারা যে বেতন দেয় সেটা কি তারা কিন্তু এই বাজেটের আন্ডারেই দেয়। এবং এই যে জুন মাসে তোমাদের জন্য বাংলাদেশের যে বাজেট পেশ হবে, সেখানেও কিন্তু স্বাস্থ্য খাতে যে টাকা পয়সাগুলো তারা বাজেট হিসেবে প্রণয়ন করবে, সেখানে কি অবশ্যই তোমার জন্য তোমার জন্য কি আছে, বাজেট রয়েছে। আমি যেমন একটা সরকারি বিশ্ববিদ্যালয় পড়ি, আমার জন্য যেমন বাজেট আছে, তুমি যেমন সরকারি নার্সিং এ পড়ো, তোমার জন্য একটা বাজেট আছে। এখন আমি তোমাকে একটা ভয়ঙ্কর ধরনের জিনিস বলি, যেটা তোমাকে এই কথাগুলো যারা বলে তারা কখনো ঘৃণাক্ষরেও বলবেন না। ধরো আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের একটা, অথবা কেউ একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সো সেও কি একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বলা যেতে পারে সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে। সো এখন সে যদি আমার মতো ফার্মেসিতে পড়ে, ধরো আমার মতো সে ফার্মেসিতে পড়ে, হ্যাঁ, ফার্মেসি অনুষদে পড়ে, এখন এই ফার্মেসিতে পড়ার পর সে কি করতে পারবে? তার জন্য কি বিসিএস ক্যাডার আছে? সে কিন্তু স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার জন্য কি বিসিএস ক্যাডারের যে বিশেষ একটা কোটা থাকে না, যে এই ক্যাডারে যেতে পারবা, শিক্ষা ক্যাডারে যদি যায় সেক্ষেত্রে তাকে ওই বিষয়ের উপরে পড়তে হবে, অথবা যদি সে কৃষিতে যায় তাহলে কৃষি বিষয়ের উপরে পড়তে হবে। সো এভাবে কি তার জন্য কোনো কোটা, মানে তার জন্য কোনো ক্যাডার আছে? ক্যাডার নেই। তাকে যদি করতে হয় তাহলে তাকে সাধারণ ক্যাডারে, ঠিক আছে, তাহলে তাকে কি সাধারণ ক্যাডারেই এখানে যেতে হবে। আবার আমি যদি বলি যে আমাদের এই যে এনটিসিআরএ অথবা শিক্ষক নিবন্ধন, এখানে কি তার জন্য কোনো বিশেষ সাবজেক্ট আছে? না, এখানেও কিন্তু তার জন্য কোনো সাবজেক্ট নেই। তাকে কাজ করার জন্য বা আমাকে কাজ করার জন্য কয়েকটা উপায় আছে। যেমন আমাকে প্রাইভেট কর্পোরেট জব করতে হবে, অথবা আমাকে সরকারি যে কেমিস্ট ল্যাব আছে সেই কেমিস্ট ল্যাবে আমাকে সুযোগ তৈরি করতে হবে। এবং সর্বশেষ আরেকটা বিষয় আছে, সেটা যে বিশেষ একটি ফার্মাসিস্ট নিয়োগ রয়েছে, সেই ফার্মাসিস্ট নিয়োগে হয়তোবা আমি চেষ্টা করতে পারি। কিন্তু এত শত শত হাজার হাজার ফার্মাসিস্টের মধ্য থেকে সেই অল্প গুটি কয়েক 22-23 জন প্রত্যেক বছর মাত্র, সেটা আসলে খুবই অস্বস্তিকর এবং ভয়ঙ্কর, এবং বর্তমানে হয়তোবা সেটা বন্ধও আছে। তার মানে প্রত্যেকটা পেশারই একটা নির্দিষ্ট কি আছে, গন্তব্য আছে, নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড আছে। যে ফার্মেসিতে পড়ে আমাকে ঔষধ নিয়েই কাজ করতে হবে, আমি যদি এখন এনটিসিআরএ বা শিক্ষক নিবন্ধনে যাই, সেটা কি আমার জন্য মানাবে? অথবা
হচ্ছে আমার জন্য যে টাকা পয়সা সরকার খরচ করলো, আমার জন্য বা একজন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের এরকম সিলেক্টিভ যে সাবজেক্টগুলো আছে, বিষয়ভিত্তিক সাবজেক্টগুলো আছে, এগুলোর জন্য সরকার আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য 1,86,000 টাকা প্রতি বছর খরচ করে। এখন 1,86,000 টাকা খরচ করার পর আমি যদি অন্য পেশায় চলে যাই, তাহলে সেটা আসলে আমার জন্য কেমন হবে এবং সরকারের জন্য বা যাদের করের মাধ্যমে আমি পড়াশোনা করলাম তাদের আসলে কতটা আমি হচ্ছে যেই টাকাটা তারা আমাকে দিল, সরাসরি দেয়নি বাট করের মাধ্যমেই তো আমার কাছে এই 1,86,000 টাকা বছরে আমার পেছনে খরচ হচ্ছে। সো এই বিষয়গুলো তুমি যদি একবার ভাবো, তাহলেই তোমার জন্য আসলে এই বলা যেতে পারে সিদ্ধান্তটা সহজ হয়ে যাবে। যেমন এখানে কয়েকটা কথা লেখা আছে যে ফার্মাসি অথবা হচ্ছে শিক্ষা, নার্সিং, প্রত্যেকটা বিষয়েরই কি আলাদা পেশাগত গন্তব্য আছে। কেউ একজন লতে পড়ে কখনোই কিন্তু এনটিসিআর তে যাওয়ার তার সুযোগ নাই। তাকে ল এর পড়ার জন্যই তাকে সরকার কি দেওয়া হয়েছে, তাকে কর দিয়ে বা হচ্ছে করের মাধ্যমে পড়ানো হয়েছে। এখন তুমি বলতে পারো ভাইয়া যারা হচ্ছে ডাক্তার হয় তারা তো মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা হচ্ছে বিসিএস দিয়ে প্রশাসন কাটাতে যাচ্ছে কেন? কারণ হচ্ছে তাদের হয়তো বা পরিবর্তন করার সুযোগ আছে, তাদের কি আছে, পরিবর্তন করার সুযোগ আছে। কিন্তু তারা কিন্তু আগে ডাক্তার হয়েছে বা ডাক্তারের পর্যন্ত গিয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এরপরে তারা হচ্ছে পরবর্তী পেশার দিকে যাওয়ার জন্য চেষ্টা করেছে। এরা এমন ভাবে চিন্তা করেনি যে আমি যদি ডাক্তার হই তাহলে তো আমার জন্য এই পথ খোলা আছে, এই পথ খোলা নেই। তারা চিন্তা করেছে আগে আমাকে ডাক্তার হতে হবে, এরপরে আমি পরবর্তী যেই সিদ্ধান্ত নেই সেটা আমার জন্য সহজ হয়ে যাবে। তোমার জন্য সেম তথ্য, সেম ব্যাপার। এখন তারা হয়তো বা এভারেস্ট, আমরা হয়তো বা টাজিওডং, কিন্তু আমাদেরও তো একটা উচ্চতা আছে, তাদেরও একটা হয়তো বা উচ্চতা আছে, কিন্তু আমাদের উচ্চতাও কি ওই পর্যন্তই। সো আমাদের আরেকজনের সাথে মিলাতে মিলাতে গেলে আসলে হবে না, এটা তোমাকে সবার প্রথমে মানে মাথায় নিতে হবে। এবং সব পেশায় একই পরীক্ষা থাকবে না, একই সুযোগ থাকবে না। অথবা হচ্ছে আমাদের যে নার্সিং, এটা একটা কারিগরি এবং সেবামূলক সম্মানজনক পেশা। তুমি যদি এনটিসিআর এ যাও তুমি একজন শিক্ষক হতে পারবে, ভালো কথা, কিন্তু তোমাকে নার্সিং পড়ানো হচ্ছে যাতে তুমি একজন সেবাধাত্রী হতে পারো, তুমি যেন একজন সেবার একজন গুরুত্বপূর্ণ হেলথ সেক্টরের একজন অন্যতম ব্যক্তি হতে পারো, রাইট? আচ্ছা, এরপরে দেখো যে সরকার দক্ষ নার্স তৈরিতে বিনিয়োগ করে দেশের স্বাস্থ্য সেবা শক্তিশালী করতে। কিন্তু তুমি যদি এনটিসিআর এ বা শিক্ষক নিবন্ধন কিংবা অন্যদিকে যেতে চাও, তো সেটা কিন্তু আসলে সরকার সহ দেশের মানুষকে ধোঁকা দেওয়া হবে। এবং আমরা যদি হচ্ছে এই ধরনের বিভ্রান্তিকর তথ্যকে এড়িয়ে যেতে চাই, তাহলে আমার নিজের যে পেশাগত লক্ষ্য আছে, একজন ভালো নার্স হওয়া, একজন দক্ষ নার্স হওয়া এবং একজন মানবিক নার্স হওয়া অনেক গুরুত্বপূর্ণ। এবং এই মানবিক নার্সের যে কত গুরুত্ব সেটা কিন্তু আমরা বিভিন্ন সময় যখন আমাদের প্রয়োজন পড়ে তখন হসপিটালে গেলেই বুঝতে পারি। তাহলে কারিগরি শিক্ষা এবং দক্ষতা, মানসম্মত সেবা, রোগী সহায়তা, মানবিক এবং সহমর্মিতা এবং দেশ গড়তে যে অংশীদার হিসেবে তোমরা এক একজন প্রস্তুত হবে, এটাই তোমাদের মূল লক্ষ্য এবং এটাই হওয়া উচিত। কেন? কারণ সরকার বলো, জনগণ বলো, করের টাকা বলো, অথবা হচ্ছে আমাদের যে স্বাভাবিক দায়িত্ব, সেই দায়িত্বের জায়গা থেকেই আমাদের এই নার্সিং পেশা। এবং যেখানে সরকার বিনিয়োগ করে, সরকার কিন্তু অযথা কোথাও বিনিয়োগ করে না। সো যেখানে সরকার বিনিয়োগ করে অথবা অবশ্যই সেখানে কি আছে, প্রয়োজন এবং সম্ভাবনা দুইটাই আছে। সো সুতরাং তুমি যদি হচ্ছে এই বাইরের মানুষের, আউটসাইডের কথা চিন্তা করে ভাবো যে না আমাকে আসলে আমার জন্য কিছুই নেই, তাহলে তোমাকে ওই অনার্স পড়ে, বিশেষ করে আমি যদি বলি যে বাংলাদেশের যে 48টা সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সেই পাবলিক বিশ্ববিদ্যালয় টপকে এরপরে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কিংবা মাস্টার্স করে বিসিএস ক্যাডার হওয়ার যে স্বপ্ন, এটা আসলে অনেক ভয়ঙ্কর। এটা যদি তোমার একান্ত নিজস্ব বলা যেতে পারে শক্তিশালী একটা মনোভাব থাকে যে না আমি এই 48টা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইয়ের ধাক্কা পার হয়ে তারপরে হচ্ছে নিজস্ব যে শক্তি আছে, আমি হয়তোবা 48টা পাবলিক বিশ্ববিদ্যালয় চেষ্টা করেও পাইনি, এখন আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি বিসিএস পাবো, এটা আসলে একান্ত তোমার নিজস্ব একটা শক্তিশালী বলা যেতে পারে মনোভাব, যেটাকে আমরা সব সময় সম্মান করি। কিন্তু তোমার যদি এই মুহূর্তে চিন্তা করতে হয় যে আমি আমার কাজ, মানে আমার যে পড়াশোনা আছে, পড়াশোনা শেষ করেই আমি যদি হচ্ছে সরাসরি কোন একটা জব পেতে চাই, সরাসরি যদি কোন একটা জব পেতে চাই, অবশ্যই আমাকে কি করতে হবে, এই দুইটার মধ্যে আমাদের এই নার্সিংকেই চুজ করতে হবে। ঠিক আছে? সো আমার মনে হয় তোমাদের এই যে দুইটা ভুল ধারণা এবং একই সাথে তোমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।